নির্বাচনে যেমন সব পক্ষের সহযোগিতা দরকার হয়, তেমনি সবচেয়ে বেশি দরকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। প্রার্থী বা ভোটারদের আস্থা অটুট রাখতে বাহিনীগুলোর তৎপরতা যেমন দরকার, তেমনি নিরপেক্ষতাও বড় ব্যাপার। তাই আগামী নির্বাচনে বারবারই প্রশ্ন উঠছে, কতটা নিরপেক্ষ থাকতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। ভোটে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব, তবে দেখে আসতে চাই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব। শুরুতেই দেখে আসবো যে নির্বাচনে পুলিশের কি কাজ। বলা হচ্ছে যে নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাত না দেখানো এবং সব প্রার্থী বা ভোটারের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন অনুযায়ী আইন বল প্রয়োগ করা এবং ভোট কেন্দ্র ও সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এছাড়াও আরও বেশ কিছু কিন্তু কাজ আছে। আমরা পরের স্লাইডে যেতে চাই। সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে গুজব ছড়ানো, ভুয়া প্রচারণা বা সংঘর্ষ এড়াতে নজরদারি রাখা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করা। এছাড়াও নির্বাচন কমিশনের যে সব নির্দেশনা, সেগুলো কিন্তু পুলিশের মেনে চলা একটি দায়িত্ব এবং প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেটা ভোটের দিন সহযোগিতা করা এবং ভোটারদের আস্থা সৃষ্টিও কিন্তু অন্যতম কাজ। এছাড়া কোনো ভীতি প্রদর্শন বা অযথা জিজ্ঞাসাবাদ বা হয়রানি না করার ব্যাপারেও আসলে নির্দেশনা কিন্তু আছে। কয়েকদিন আগে আসলে গতকালকেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির যে উদ্বোধন, সেখানে গিয়ে কথা বলেছেন যে প্রায় 1,50,000 পুলিশ নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং গত 14, 18 এবং 24-এর যে নির্বাচন, সেখানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বলে তিনি কিন্তু পুলিশের যারা আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং জনগণের আস্থা অর্জন এবং নিজেদেরকে রাজনৈতিক কর্মী না ভাবার ব্যাপারে বলা হচ্ছে এবং নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের যে বদলি এবং পোস্টিং, সেটা কিন্তু করা হবে। এছাড়াও কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দেওয়া হয়েছে। আলোচনা করব ভোটের আইন শৃঙ্খলা নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউট বা ইটিআই এর সাবেক মহাপরিচালক এস.এম. আসাদুজ্জামান। এছাড়া সরাসরি যুক্ত আছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু আসাদুজ্জামান আপনার কাছে যেতে চাই যে আমরা দেখেছি যে গতকাল থেকে যে ট্রেনিংটা শুরু হয়েছে পুলিশের, সেই ট্রেনিংয়ে আসলে আপনারা কি ট্রেনিং দিচ্ছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের এবং সবাইকে সহজ সন্ধ্যা শুভেচ্ছা। আসলে পুলিশের যে বড় ট্রেনিংটা, সেই ট্রেনিংটা আমাদের একদম শেষ পর্যায়ে হয় এটা। আর এখন যে ট্রেনিংটা হচ্ছে, এটা আসলে পুলিশের পক্ষ থেকে হচ্ছে। আমরা বেসিক্যালি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তাদেরকে আমরা ট্রেনিংটা দিয়ে থাকি আমাদের নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সেখান থেকে দিক নির্দেশনা যত কিছু বক্তব্য যাবে, এবার সেই ট্রেনিংয়ে কিন্তু এই পুলিশের যে যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে অনেকেই সেখানে থাকেন, তারা দিক নির্দেশনার বক্তৃতা দেন এবং একদম ফাইনাল স্টেজে আমরা যখন ভোটের আগের দিন 2-4 দিন আগে সেখানে উপজেলা পর্যায়ে আমাদের একটা বড় একটা ব্রিফিং থাকে, যারা বেসিক্যালি কেন্দ্রে কাজ করবে আর যারা মাঠে থাকবে তাদের জন্য পুলিশের পক্ষ থেকে ট্রেনিং আয়োজন করা হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে সেই ট্রেনিংটা আপনারা আসলে নির্বাচনের ঠিক কতদিন আগে দেওয়া হয় এবং কি কি নির্দেশনাগুলো থাকে? আপনি যেটা বললেন যে ইতিপূর্বে দেখা যায় নির্দিষ্ট যে বিষয়গুলো, আসলে আমাদের এখানে যে বিষয়টা, একটা ইলেকশনে পুরা জাতি ইনভলভ থাকে, প্রত্যেকটা লোক এখানে ইনভলভ থাকে সামহাও। কেউ ক্যান্ডিডেট থাকে, কেউ ভোটার থাকে, কেউ দায়িত্ব থাকে। সেন্স অফ সিকিউরিটি, যেটা একটা নিরাপত্তা বোধ তৈরি করার জন্য যা যা দরকার প্রত্যেকটা বাহিনীকে সে ট্রেনিং দেওয়া হয়। এটা আপনারা জানেন যে নির্বাচন সে ভোটের মাঠে শুধু পুলিশ একা না, সশস্ত্র বাহিনী সহ যত প্রকার আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই মাঠে থাকবে। সবার কাজটাই হলো একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের মনে একটা নিরাপত্তা বোধ সৃষ্টি করা। সেই নিরাপত্তা বোধ সৃষ্টি করতে যেটা হবে, আপনার নির্বাচনী আইন যেটা আছে, একটা আছে আপনার আচরণবিধি প্রতিপালন, একটা আমাদের সুন্দর আচরণবিধি আছে। এই আচরণবিধিটা যদি প্রপার প্রতিপালন করা হয় তাহলে মাঠটা নিশ্চিত সুশৃঙ্খল থাকবে, ভালো থাকবে নিঃসন্দেহে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলার ভাইয়ের সাথে সাথে আমাদের প্রচুর ম্যাজিস্ট্রেট কাজ করে এবং কিছু ম্যাজিস্ট্রেট থাকে আপনার পেট্রোলে থাকে, কিছু ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে থাকে। আর এইবারটা একটা বাড়তি পাওনা আছে যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যে আরপিও, যেটা ইলেকশন মানে অনারেবল বাইবেল অফ দ্য ইলেকশন, সেটা সংশোধনে আনা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাতে কিন্তু সশস্ত্র বাহিনীকে ইনক্লুড করা হয়েছে। তারা মাঠে থাকবে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। সো আই থিঙ্ক এখন যেভাবে চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি গ্র্যাজুয়ালি যে উন্নতি হচ্ছে, এটা চলতে থাকলে বা ইলেকশনের সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, সে লক্ষ্য নিয়ে আমরা আসলে প্রশিক্ষণের কাজটা করে যাচ্ছি সেখানে। আচ্ছা, মানে গত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে
তো আমরা দেখেছি যে ঠিক নির্বাচনের আগে আগে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন। এবার আসলে তাহলে গত নির্বাচনগুলোর তুলনায় অতিরিক্ত আমরা আসলে কি পাচ্ছি? আসলে আমরা গত নির্বাচনের উদাহরণটা কখনো দিতে যাচ্ছি না, কারণ আমরা বাজে কোনো জিনিস পচা জিনিস আমরা নিয়ে আসতে যাচ্ছি না। তো এইবারে যে ট্রেনিং যে বিষয়টা, এটা হলো কয়েকটা বিষয় থাকে। যেমন যারা দায়িত্ব পালন করবে তাদের আমরা নির্বাচনী আইনটাকে বোঝাবো সেটা, এবং দায়িত্বটা কী কে পালন করবে সেটা বোঝাবো, এবং এর মাধ্যমে তাদের যে অ্যাবিলিটি, সক্ষমতা, দক্ষতা সেটা তুলে তুলবো, এবং তাদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, যেটা আমরা গত 3টা নির্বাচনে আপনার আমাদের পোলিং পার্সোনাল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল, তাদের একটা আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতেছি আসলে। সেটা সেটা আইনের মাধ্যমে হোক, ইন্সপায়ারেশনের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, সেই জিনিসটা ফিরিয়ে আনবো। তাহলে আমার ধারণা যে মাঠে তারা খুব ভালো কাজ করবে, এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তারা যথেষ্ট সক্ষম হবেন। আমরা একটু নুরুল হুদা স্যারের কাছে যেতে চাই যে আমরা তো দেখেছি যে 2000 বা 2001 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা একেবারে সরাসরি আপনি ছিলেন তখন। একটু জানতে চাই যে এখন আসলে বলা হচ্ছে যে গতকালকে জানানো হলো যে প্রায় 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। বিষয়টি কিভাবে দেখছেন? মানে এর আগের যে নির্বাচনগুলো বা ভালো যে নির্বাচনগুলো, তার আগের যে প্রশিক্ষণগুলো, এবারের প্রশিক্ষণ, সেটার মধ্যে আসলে তফাৎটা খুব বেশি বা কম কি দেখছেন আসলে? এবার যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মধ্যে কি নভেলটি আছে আমার জানা নেই, তবে ইলেকশন সংক্রান্ত যে সমস্ত আইন আছে সেগুলো জানি, সেগুলো আগেও ছিল, নতুন কিছু আইন তৈরি হয়েছে, তো তারই প্রেক্ষিতে কাজকর্ম করতে হবে। এখন এই প্রশিক্ষণটা সমস্ত সময়ের জন্য ইনক্লুডেড হবে এটাই আশা করব, কেন ইলেকশন শুধু তো ইলেকশনের দিন হয় না, তার আগেও হয়। ইলেকশন সেন্টারের বাইরে ঠিক অ্যাটমসফিয়ার থাকছে কিনা, সেখানে যদি আইনের ব্যত্যয় হয় তাহলে কার কাছে রিপোর্ট করতে হবে এবং কার কি ক্ষমতা, এইগুলো পরিষ্কার করে দিতে পারলে তুলনামূলকভাবে ভালো নির্বাচন হওয়ার কথা। আর 2001 সালের যে 2001 সালের যে নির্বাচন, তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। এখনকার সরকারকে সবাই তত্ত্বাবধায়ক সরকার বলবেন কিনা আমি জানি না, তবে এখনও এই নির্বাচন কাজে আইন শৃঙ্খলা পরিচালনা করাটা তুলনামূলকভাবে সুবিধাজনক, যেহেতু কোনো বিশেষ রাজনৈতিক দলে হয়ে কাজ করবার জন্য নির্দেশনা নাই। অতএব অথরিটিকে তাদের নিজেদেরকে অ্যাসার্ট করতে হবে, এবং উপরের দিকে বেশি ইলেকশন কমিশন যেখানে আছে তাদের তো জানা দরকার, তাদের নিশ্চয়ই জানেন তারা যে আর্টিকেল 18 অফ দি কনস্টিটিউশন, ইলেকশন কমিশন সংক্রান্ত যে চ্যাপ্টার আছে, সেখানে তাদেরকে প্রচুর ক্ষমতা দেওয়া আছে। এখন এই প্রচুর ক্ষমতাটা প্রয়োগ করলে সুবিধা হয়, এটা যে প্রয়োগ করার খুব একটা কার্যকরী চেষ্টা হয়েছে অতীতে সেটা বলা যাবে না। আমরা আশা করব এখন তাদের যেহেতু প্রচুর ক্ষমতা দেওয়া আছে এবং আইন মতো আইনের অধীনে, এবং তারা কনস্টিটিউশনের অধীনে এবং দেশের প্রচলিত আইনের অধীনে তারা কাজ করবেন, তো সেইটা করলে খুব অসুবিধা হওয়ার কথা না। আর একেবারে নিরঙ্কুশ হবে আশা করা যায় না। ইলেকশনে কিছু না কিছু ঘটনা ঘটবেই, সেটা মেনে নিতে হবে। কিন্তু স্যার একটা বিষয় একটু জানতে চাই যে ইচ্ছে করলেই কি আসলে নির্বাচনে পুলিশ তার যে যথাযথ দায়িত্ব সেটা কি পালন করতে পারে, নাকি নানা ধরনের যে চাপগুলো আমরা এর আগেও দেখেছি কিংবা অতি উৎসাহী যে ব্যাপারগুলো সেগুলো দেখেছি, তাতে আসলে মানে ফারাকটা কোথায় এবারের মধ্যে? এগুলো এখন নির্ভর করে কি কি ডাইরেকশন যাচ্ছে, কি মনোবল, এবং যারা কাজ করছে তারা কিভাবে চিন্তা করে। আইনগুলো তো সব একই আছে। আপনার ইলেকশন সেন্টারে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব কি, রিটার্নিং অফিসারের দায়িত্ব কি, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের দায়িত্ব কি, এবং ইলেকশনের যে সেন্টারগুলো সেখানে তার বিভিন্ন রুমের এবং ইলেকশন সেন্টারের বাইরে তাদের কি দায়িত্ব আছে, এগুলো বলা আছে। সেই কাজগুলো করতে হবে। অতএব এখানে তো কারো ব্যক্তিগত চাওয়া না চাওয়ার প্রশ্ন নাই। এখন কেউ যদি মনে করেন যে না এই দল ক্ষমতায় তো আসছেই, অতএব এই দলের হয়ে কাজ করি আমি, বা এই দলের কিছু ব্যত্যয় থাকলে সেগুলোকে আমি এগুলো উপেক্ষা করতে পারি,
সেটা তো ব্যক্তিগত মতামতের ব্যাপার, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেই জন্য ইলেকশনের আগে এই যে ইন্টেলিজেন্স কালেকশনটা খুব জরুরি, এবং কি চিন্তা করছে বিভিন্ন কন্টেন্ডিং পার্টিরা কি চিন্তা করছে সেইটা চিন্তা করলে সেই মোতাবেক সরকারকে বলা, এবং সরকার তো কোনো সরকারি কোনো দল যারা নির্বাচনে আসছেন তাদের কারো হয়ে কাজ করবার জন্য উন্মুখ হয়ে আছে এই কথাটা তো বলা যাবে না। অতএব আমি মনে করি তুলনামূলকভাবে নিশ্চয়ই সুবিধা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বিগত এক বছরে যে পার্টিকুলারলি জুলাই বা অগস্টে গত বছরের যে ঘটনা ঘটেছে, যে প্রাণহানি ঘটেছে, তাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটা মনোবলের উপর একটা প্রভাব থাকা অত্যন্ত স্বাভাবিক। সেইটা কাটিয়ে উঠে কিভাবে কাজ করবেন সেইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এবং সেখানে সবার সাহায্য তারা পাচ্ছেন আমি মনে করি। এবং বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তাদের আমি মনে করি অধিকাংশই তাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই, তো সেক্ষেত্রে কাজ করা তো সুবিধা হওয়া উচিত। কিন্তু স্যার, একটা বিষয় আমরা দেখি, যেমন সাম্প্রতিককালে বেশ কিছু আসলে মবের ঘটনা ঘটেছে, এবং তারও আগে আমরা দেখেছি যে আসলে পুলিশ কোথাও কোথাও আসলে নিরুপায় এক প্রকার। যেহেতু নির্বাচনের আর 4 থেকে 5 মাস আছে, সব মিলিয়ে এই 5 মাসের মধ্যে কি আসলে সেটা রিকভার করে ওঠা সম্ভব, নাকি নির্বাচনের দিনও সেই অবস্থা আমরা দেখতে পারি? না, এটা তো কাটিয়ে উঠতে হবে। এর চেয়ে অত্যন্ত কঠিন সময়েও ইলেকশন হয়েছে, এবং তাদেরকে জানতে হবে যে তারা রাষ্ট্রের এই যে কাজটিতে আছেন সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আইনানুগ কাজ করা তাদের উপরে ফরজ, তাদের এই কাজ করতে হবে। এখন কি ঘটনা ঘটেছে কতগুলো এক সময়, সেইটার ইম্প্যাক্ট যদি সব এইটার মধ্যে থাকে এটা অত দুঃখজনক ব্যাপার হবে। আমি মনে করি না কোনো একটা সরকারকে এই মেসেজটা সবাইকে দিতে হবে, কনসার্ন সবাইকে, যে কোনো ঘটনা ঘটলে, কোনো প্রাণহানি ঘটলে তার জন্য চিন্তা করার কারণ নাই। আপনি যদি আইন মোতাবেক কাজ করে থাকেন, আইন মোতাবেক বল প্রয়োগ করে থাকেন, তাহলে আপনাকে চিন্তা করবার কিছু নাই। এখন এই দোদুল্যমানতা যেন না থাকে। এই দোদুল্যমানতা আমরা গত বছরের শেষ কোয়ার্টারে দেখেছি, এবছরেরও প্রথম কোয়ার্টারে দেখেছি। এখনও কিছু কিছু জায়গায় দোদুল্যমানতা আছে। ওই যে মবের কথা বললেন, মবের কথা এই জন্যে হচ্ছে কারণ মব হচ্ছে বেআইনি উন্মত্ত জনতা, তাদেরকে তো প্রথম থেকেই অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে। তো সেই দমন করতে যে যদি নানান রকমের চিন্তা থাকে, দোদুল্যমানতা থাকে, এবং কি করব কি না করব এই চিন্তা থাকে, তাহলে তো কাজ করতে পারবেন না। অতএব সেই জন্যে সরকারকে কঠোর হতে হবে। সরকারের যে অঙ্গ, পুলিশ বিশেষ করে এই জিনিসগুলো ডিল করবে, তাদেরকে এখন থেকেই প্রত্যেকটি ঘটনায় অত্যন্ত কঠিন হতে হবে, এবং আইন ভঙ্গকারীদের এখন থেকেই আইনের আওতায় আনতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে কেস করতে হবে সেখানে কেসগুলো করতে হবে, এবং ইলেকশন না হওয়া পর্যন্ত এই সমস্ত কেসের কোনো ডিসপোজাল যেন না হয়, এবং তাদের সাজা যেন নিশ্চিত করা হয়, সেগুলো থাকতে হবে। মোট কথা, সরকারকে কঠিন হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে কোনো দোদুল্যমানতা, কোনো নরম ভাব দেখালে চলবে না। নরম ভাব দেখালে কোনো সময়ই আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। আমরা একটু আসাদুজ্জামান আপনার কাছে যেতে চাই। আমরা তো দেখি আসলে ইসির পক্ষ থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়, সেই প্রশিক্ষণগুলো কি আসলে আপনারা দেখেন যে পুলিশ মাঠে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করছে? বিগত যে নির্বাচন, 3টা নির্বাচন যদি বাদই দিই, তার আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা আসলে কেমন? হ্যাঁ, তার আগে যে নির্বাচন হয়েছে আপনাদের বাই এন্ড লার্জ খুব ভালো নির্বাচন হয়েছে। সেখানে পুলিশের ভূমিকা আপনারা জানেন যে তার আগে যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ওই সময় কোনো সরকার না থাকাতে তাদের কোনো চাপের সম্মুখীন হতে হয় নাই, এবং এই জন্যই তারা খুব সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে। মানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সারাক্ষণের মেসেজ যা আপনি জানেন যে ইলেকশনের সময় নির্বাচন কমিশনে একটা আইন শৃঙ্খলা সেল থাকে, প্রত্যেকটা জেলায় সেল থাকে, প্লাস সমিতি থাকে, এই বিষয়গুলো সারাক্ষণ মনিটর করা হয়। মানে এর মানে কি, মানে সরকারের অধীনে নির্বাচনগুলো আসলে ভালো হয় না, এটাই কি উদাহরণ তৈরি হয়েছে? আমাদের ইতিহাস সেটাই বলে। আসলে কোনো দলীয় সরকারের অধীনে ভালো ইলেকশন, এটা আমাদের ইতিহাসে নেই। সেটা সবসময় কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, তাদের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেইগুলো আসলে ভালো নির্বাচন হয়েছে। কাজে যখন কোনো সরকার না থাকে, দলীয় সরকার না থাকে,
তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার থাকে, তখন পুলিশ বলেন বা আমাদের যারা এই ইলেকশনে কাজ করে কারোর উপরে কোনো প্রত্যক্ষ প্রভাব থাকে না, চাপ থাকে না। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই। আপনি যেহেতু গতকালই আসলে গতকাল থেকে আজকে আপনি কিন্তু সাবেক হয়েছেন, এই যে তার আগের যে চাপটা সেটা আপনি একেবারে প্রত্যক্ষ দেখেছেন, কি ধরনের আসলে চাপ আপনাদের উপরে থাকে? চাপটা আমাদের উপর না, আসলে যারা মাঠে কাজ করে তাদের উপর। আসলে আমরা তো আমাদের কাজটা করি, মাঠে হলে পলিটিক্যাল চাপ থাকে, একটা রাজনৈতিক প্রভাব থাকে, আর কিছু ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব, মানে কোনো জেলায় একজন মন্ত্রী আছে, এমপি আছে, প্রভাবশালী ব্যক্তি আছে, তাদের একটা চাপ থাকে। আর একটা সমস্যা হলো, যখন কোনো দলীয় সরকার থাকে তখন ওইখানে যারা সরকারি চাকরি করে বা দায়িত্ব পালন করে তাদের একটা ভয় থাকে, আমি যদি ফেয়ারলি কাজটা করি, নিরপেক্ষ কাজটা করি, পরবর্তী সময় আমার কী কনসিকুয়েন্সটা হবে, তার কথা না শুনে তাহলে আমার কী কনসিকুয়েন্সটা হবে, এটা তাদের একটা বড় একটা কনসার্ন থাকে। এই একটা বিষয়। আর গত 3টে ইলেকশনে যে আরও যে প্রবলেম ছিল সেটা হলো আর্থিক একটা বিষয় ছিল। আমরা আসলে ঘুষের তো প্রমাণ থাকে না, দুর্নীতির প্রমাণ থাকে না। অনেক জায়গাতেই অনেককে টাকা পয়সা দেওয়া হয়েছে, তাদের হয়ে কাজ করেছে। একটা হলো পলিটিক্যাল প্রেশার ছিল, আর টাকা পয়সার একটা লেনদেন ছিল, যে কারণেই টোটাল ইলেকশনটাই ভালো হয় নাই। এবং সেখান থেকে আমাদের একটা ডিমোরালাইজেশন শুরু হয়েছে, সেইখান থেকে আমাদের ব্যাক করতে হবে। সেই সুযোগটা আমাদের সামনে ইলেকশন আছে। সেটা এমনিতে আপনি বলছেন যে একেবারে মাঠ পর্যায়ে তো চাপ থাকে, কিন্তু এর বাইরেও তো নির্বাচন কমিশনের উপর একটা চাপ থাকে, যেমন ফলাফল কেন্দ্রিক বা ফলাফলটা তো ঘোষণা একেবারে ইসি থেকেই হয়। সেটা আসলে কি ধরনের চাপ বিগত 3টা নির্বাচন ধরে যদি বলেন? আসলে এই বিষয়গুলো আমাদের মনে হয় আলোচনা না আসা ভালো, যেহেতু 3টে ইলেকশন কী হয়েছে আপনি জানেন। যেটা একটা আপনার হলো এই বিনা ভোটে নির্বাচন, আর একটা হলো রাষ্ট্রীয় নির্বাচন, আর একটা ডামি নির্বাচন। আমরা এখান থেকে লেসন নিতে পারি, বাট আমরা এটা উদাহরণ দিতে পারি না সেটা। কারণ তখন আরেকটা বিষয়, এখানে ছিল আমাদের 2টা পার্ট থাকে, একটা হলো নির্বাচন কমিশন পার্ট আর সচিবালয় পার্ট। আমি এই 3টা নির্বাচন দেখেছি যে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে সচিব মহোদয় যারা ছিলেন তারা সরকারের সাথে অনেক বেশি কথাবার্তা বলছেন, এবং অনেক কিছু আমার ধারণা কমিশনকে না জানিয়ে তারা সরকারের সাথে আলোচনা করতেন, যে কারণে একটা গ্যাপও তৈরি হইতো। সেটা আপনার এই রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই হোক, সে কাজটা হচ্ছে। সেটা মাঠের নির্দেশনার ক্ষেত্রে সেটা হয়েছে। এটা আমার যেটা একটা মানে পারসেপশন, বা আমার একটা তখনই মনে হয়েছে ইলেকশন কমিশন অনেক কিছু জানে না যেটা মাঠে ঘটতেছে। এবং আমি এই বর্তমান সিসি স্যারকে বলেছি যে আসলে মাঠের যে ঘটনাটা, এটা আমাদের জন্য একটা থার্ড চ্যানেল দরকার। আমরা যদি আমরা বলি সচিব মহোদয়কে, উনি বলে রিটার্নিং অফিসার বলে অ্যাসিস্ট্যান্ট, উনি বলে প্রিজাইডিং অফিসারকে। লম্বা প্রসেস। একটা ভোট 4টা পর্যন্ত চলে, ওনাদের মাধ্যমে তথ্য আস্তে আস্তে ভোটটা শেষ হয়ে যায়। ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে ওই সেন্টার কোনো কাজও থাকে না। এই জন্য উনি থার্ড চ্যানেল, সরাসরি আমরা কেউ পেতে পারি এটা কেন্দ্র থেকে। আমরা গত ইলেকশনে আমাদের একটা অ্যাপস ছিল কেন্দ্র থেকে জানানোর জন্য, বাট সেটা ওয়ার্ক করে নাই। কী কারণে করে নাই সেটা আমি অবশ্য বলতে পারি না এই মুহূর্তে এটা, বাট এটা দরকার। এটা আমাদের মাঠে কী ঘটতেছে সেটা যদি কমিশন ইনস্ট্যান্টলি জানতে পারে তাহলে কমিশন ব্যবস্থা নিতে পারে, একটা বিষয়। আর কমিশনের সদিচ্ছা থাকতে হবে। উই উড লাইক টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কমিশনের যে বলিষ্ঠতা, এইটা হলো মূল বিষয়। কমিশন যদি চায় তাহলে অবশ্যই এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না সেটা। তাহলে এই যে আপনি যে প্রসেসটার কথা বললেন, সেটা কি আসলে আমরা আগামী নির্বাচনে পাবো, কিংবা ওই ধরনের কোনো অগ্রগতি হচ্ছে? এখন আমাদের মাননীয় কমিশনাররা বা এখন যে সচিব মহোদয় আছেন, এর খুব ভিজিবল, তারা চেষ্টা করছে এবং খুব ভালো একটা টিম আছে সেখানে। এইখানে কোনো কমিউনিকেশন গ্যাপ হবে না। আর মূল যে প্রবলেমটা বলেছিলাম যে আমি, যে আগে তো একটা পার্টি ছিল, তাদের সাথে যে লিঙ্ক ছিল, সচিব স্যার লিঙ্ক ছিল, আমাকে লিঙ্ক ছিল, এখন তো সেই জিনিসটা নেই। এখন সবাই খুব ফ্রি, সবাই স্বাধীনভাবে কাজ করতে হবে। তার চেয়েও বড় বিষয়, জাতির যে প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ এবং একটা মানে একটা ভালো একটা নির্বাচন করা, এই জিনিসটা সবার মধ্যে আছে। যখন দেখবেন মাননীয় কমিশন কথা বলেন, যে কেউ কথা বলেন, এই কথা বারবার চলে আসতেছে, জাতির প্রত্যাশাটা কী, সরকারের প্রত্যাশাটা কী, সবার প্রত্যাশাটা কী। যখন চাপটা মাথায় থাকে তখনই একটা ভালো নির্বাচনের যে একটা স্পৃহা, সেটা অবশ্যই চলে আসবে। এবং আমার ধারণা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারাও তো এই জাতির লোক, তাদের আমাদের সন্তান, তাদের মাথায় কিন্তু এই জিনিসটা আছে। জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আছে। আপনি আমি একটা উদাহরণ দিই একটা। আমরা এই আগস্ট পরবর্তী সময়ে এই পঙ্গু হাসপাতাল দিয়েছিলাম, যে নিটোর যেটা, সেইখানে যারা আহত হয়ে তাদের দেখতে গিয়েছিলাম। সেখানে চিফ ইলেকশন ফুল কমিশন ছিল। সেইখানে অনেকের পা, মানে আমরা জানি খুবই বাজে অবস্থা ছিল, পা নেই, কারো বুকে গুলি লাগাছে। তারা বলছিল আমাদেরকে, স্যার আপনারা একটা ভালো নির্বাচন করেন, যদি ভালো নির্বাচন না করেন তাহলে কিন্তু এই পা ভালো হয়ে গেলে আবার আমরা রাস্তায় নামবো। কমিশন এই কথা মাথায় রেখেছে, তারা সেইভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা ভালো নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি।
আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে কি বলছে সাধারণ ভোটার। খুলনা থেকে জানিয়েছেন তরিকুল ইসলাম। ভোটের ট্রেনে বাগেরহাট থেকে আমি যুক্ত হচ্ছি তরিকুল ইসলাম। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আগামী নির্বাচনে কেমন হবে, চলুন জেনে আসি ভোটারদের কাছ থেকে। সাধারণ জনগণ যাতে ভোট কেন্দ্রে যে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটা নতুন সরকার গঠন করতে পারে, এইটা আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং এখন যারা দায়িত্বে আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। ভোটাররা ভোট দিতে যাবে, তাদের নিরাপত্তা এবং তারা সুস্থ সুন্দরভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে এবং সেই আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর অর্জন করতে হবে। এমন এক ইতিহাস করা উচিত যেন বাংলাদেশের মানুষ সে মনে রাখতে পারে যে এরা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। প্রত্যেকটা সেন্টারে, ভোট কেন্দ্রে ভোটারের সার্বিক নিরাপত্তা দেওয়া, যে আমার জানমালের নিরাপত্তাও দিতে হবে ভোটারের, যে একটা ভোটার যাতে ভোট কেন্দ্রে আসতে পারে। টাকার লোভে পড়ুক বা অর্থের লোভে পড়ুক, যে কোনো লোভে পড়ে প্রশাসনকে কিনে ফেলে। এই জাতীয় যদি এককভাবে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি একক ক্ষমতা হাতে দেয়, তাহলে আদৌ সম্ভব বাংলাদেশের সুষ্ঠু এবং জাল ভোট থেকে বাঁচার। ভুয়া ভোটাররা এসে ভোট না দিতে পারে, এই সমস্ত বিভিন্ন কার্যক্রম থাকবে যাতে দেশের সুন্দর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়। যখন যে সরকার ছিল ক্ষমতায়, আমাদের সাংবিধানিক ব্যবস্থা যেমন আছে, যখন যেভাবে চলছে তারা তাদের দায়িত্বই হয়তো পালন করছে তাদের পক্ষ থেকে, কিন্তু সাধারণ জনগণের কথা আসলে সবসময় শুনছে কিনা এটাই আসলে আমারও প্রশ্ন। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে সাধারণের মাঝে রয়েছে চরম অসন্তোষ। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে সাধারণ ভোটাররা। ভোটের ট্রেনে আলোচনা করছি ভোটের আইন শৃঙ্খলা নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট বা ITA এর সাবেক মহাপরিচালক SM আসাদুজ্জামান। এছাড়া সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক IGP মোহাম্মদ নুরুল হুদা। আপনাদেরকে আবারও স্বাগত। আমরা একটু নুরুল হুদা স্যারের কাছে যেতে চাই যে একটা বিষয় তো আমরা আসলে দেখি যে সাম্প্রতিককালে পুলিশ সংস্কারের বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং কিছুদিন আগে প্রধান উপদেষ্টার একটি প্রোগ্রামে একজন শহীদের পিতা বলছিলেন যে যিনি আসলে তার ছেলেকে শহীদ করলেন তিনি এখন কক্সবাজারে দায়িত্ব পালন করছেন। এই ধরনের আমরা ঘটনাও তো দেখছি। তাহলে পুলিশ সংস্কার আপনার মতে কতটা হলো? এই পুলিশ সংস্কারের বিষয় আর এই যে ঘটনা যেখানে একজন দুঃখজনকভাবে মারা গেছেন, এটার মধ্যে কোনো সম্পর্ক নাই। তার কারণ পুলিশ সংস্কার একটা বেসিক মৌলিক ব্যাপার। সেই সমস্ত যেগুলো বলা হচ্ছে সেগুলোর কোনো কাজ হচ্ছে না আমার মনে হয়। এগুলা এই পুলিশ সংস্কার কমিশন নাম কেউ আসতে, এটা কোনো কাজকর্ম করছে না। আর যে ঘটনায় তারা মারা গেছেন, সেই দায়িত্বশীল একজন কর্মকর্তা এখনো পোস্টিংয়ে আছে, এইটা তো সরকার যে আমাদের এখন আছে যারা, তারা তো এটাকে খুঁটিনাটি দেখছেন যে আসলে তার দায়িত্ব কতখানি ছিল, ওই দিন ঘটনার দিন তিনি ছিলেন কিনা, ছিলে তার কি দায়িত্ব ছিল, কোথায় ছিল, কার সেগুলো দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এখানে যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা তাদের। কিন্তু স্যার একটা বিষয় যে পুলিশ সংস্কারের তো আমরা আসলে অনেকগুলো প্রস্তাবনা দিতে দেখেছি এবং সেগুলো নিয়ে বারবার আসলে পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হচ্ছিল যে সেই প্রস্তাবনাগুলো কাজ করা হবে, বাস্তবায়ন করা হবে। মানে সেটা আসলে বাস্তবায়নের দিকে কেন যাচ্ছে না? তাহলে কি আমরা সেই আগের আমল যেগুলো ঝামেলাপূর্ণ ছিল সেদিকেই যাচ্ছি? না, এই জন্য এটার জন্য যারা প্রশাসনিকভাবে যারা দায়িত্বশীল, এটা তাদের সদিচ্ছার অভাব আছে এবং তারাই কাজগুলি করতে চান না। বলছেন যে না, যা আছে তাতে চলবে। এতে আমি যা দেখেছি তাদের সদিচ্ছার অভাব আছে, আমি এটা পরিষ্কার। এবং পুলিশ বাহিনীর প্রধান নিজেই বলেছেন যে আমরা এই
আধুনিক হতে চাই, আমরা প্রভাবমুক্ত হতে চাই, এবং সেই জন্য যে সমস্ত আইনগত এবং এবং প্রশাসনিক যে সমস্ত বন্দোবস্ত নেওয়া যায় সেগুলোর জন্য তারা নিজেই চাচ্ছেন। কিন্তু আমাদের এখানকার অদ্ভুত একটা আইরনিক ব্যাপার হচ্ছে যে পুলিশ বাহিনী যাদের আইন বিরুদ্ধ বা বেআইনি কাজের জন্য এই বিরাট পরিবর্তন হয়েছে, এই ঝামেলা হয়েছে, তারা নিজেরাই চাচ্ছে যে তাদের পরিবর্তন হোক, এবং তারা পয়েন্ট আউট করে দিচ্ছে যে কোন কোন আইনগুলো পরিবর্তনের দরকার আছে, কোনগুলো, সেগুলোর দিকে নজর নাই। তাদের প্রশাসনিক মন্ত্রণালয় বলছে যে এগুলো ওই আমাদের টুকটাক কিছু করলেই চলবে। এবং আমি দেখি যে ওই সংস্কার কমিশনের চেয়ারম্যান, উনি তো দেখি ঐকমত্য কমিশনের কাজেই বেশি ব্যস্ত থাকেন, বেশি যান। তো যাই হোক, আমার কাছে মনে হয় না যে তাদের খুব একটা সদিচ্ছা আছে, এবং সরকারের উপর থেকেও খুব চাপ আছে, এবং কেননা এটা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ এখানে ইনভলভ, সেই জন্যই পুলিশ কমিশনের। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি যে এটা আসলে সরকারের তরফ থেকেই বারবার বলা হচ্ছিল যে বিগত সময়ে যেই যাদেরকে পুলিশে নেওয়া হয়েছে সেটা আসলে রাজনৈতিক পরিচয় দেখেও নেওয়া হচ্ছিল। তাহলে রাজনৈতিক পরিচয় দেখে যাদেরকে নেওয়া হলো তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নিয়ে আসা উচিত, কিংবা আগামীতে এটা বন্ধ করতে কি হওয়া উচিত? এটা যাদের রাজনৈতিক মতামত দেখে চাকরিতে নেওয়া হয়েছিল এটা তো প্রমাণ করা লাগবে আর কি। যদি সেটা প্রমাণ করা যায় সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং চাকরি থাকবে না। ভবিষ্যতে কি হবে, আর এক দল যারা আছেন তারা যে তাদের যে বিশেষ কোনো রাজনৈতিক মতামত থাকবে না, এর তো কোনো নিশ্চয়তা নাই। অতএব তাদেরকে আমার মনে হয় যে সরকারি চাকরি যারা করতে আসে তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে, কিন্তু তার সরকারি কাজে সেই মতের কোনো প্রভাব হবে না, এইটা নিশ্চিন্ত করতে হবে। এবং আসলে পাবলিক সার্ভেন্ট যারা, তাদেরকে পাবলিক সার্ভেন্টের মতো কাজ করতে হবে, তাদেরকে বাড়ির চাকরের মতো কাজ করতে হবে না। আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বের তাদের দৃষ্টির অভাবে আমি বলবো যে এই জন্য আমরা পাবলিক সার্ভিসের একটা বিরাট অংশকে আমরা চাকর বানিয়ে ফেলেছি। তো চাকর দিয়ে তো পাবলিক সার্ভিসের কাজ হয় না, কেন পাবলিক সার্ভিস হচ্ছে আপনাকে নিয়ম মোতাবেক কাজ করতে হবে, নিয়ম মোতাবেক সব কিছু করতে হবে, আপনার যা যা কাজ আছে সেগুলো, এবং আপনার ভেতরের যে আভ্যন্তরীণ যে প্রশাসন সেটাকেও সেভাবে চালাতে হবে। তো আপনি যখনই মনে করেন যে আমি আর পাবলিক সার্ভেন্ট না, মানে আমি আইন দ্বারা নিয়োগকৃত হয়নি আইন দ্বারা, তখন তো আপনি মনে করেন যে আমাকে ওই যে রাজনৈতিক যে প্রভু তার যে আদেশ সেইটাই আমার জন্য সরকারি আদেশ, সেইটাই আমার জন্য আইন, এইটার থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। কেন আমরা বিগত তিনটা ইলেকশন বা বিগত লম্বা সময়ে আমরা দেখেছি যে প্রায় প্রতিষ্ঠা করে ফেলা হয়েছে যে ওই রাজনৈতিক দল যিনি ক্ষমতায় থাকবেন তিনি যা বলবেন তার সাথে আইনের কোনো সম্পর্ক নেই, সেটাই মানতে হবে। তো এটা থেকে বেরিয়ে আসতে তো সময় লাগবে। আর যারা রাজনৈতিক কৃপায় চাকরি পেয়েছেন তারা সবাই যে খারাপ এইটার গ্যারান্টি তো কেউ নিশ্চিত দিতে পারবেন না। আর যদি তার উল্টো দিকে অন্য দলের কেউকে আবার নেওয়া হয় একই কনসিডারেশনে, তো সেইটা ঠিক হবে এইটার গ্যারান্টি কে দেবে? অতএব এগুলো রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার উপর নির্ভর করবে, তাদেরটা বোঝবার ক্ষমতা আছে কিনা যে রাষ্ট্র পার্মানেন্ট, সরকার পার্মানেন্ট না। তো রাজনৈতিক দলকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং পাবলিক সার্ভেন্ট এবং ডোমেস্টিক সার্ভেন্ট এর মধ্যে পার্থক্য কি এটা খুব পরিষ্কার করে দিতে হবে। এটা পরিষ্কার করে দিতে পারলেই তখনই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা খুব কঠিন কাজ না। আপনি দেখে অত্যন্ত উঁচু পদে, যেমন নির্বাচন কমিশনারই এখন জেলখানায় আছেন, তো এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর কি হতে পারে? তো এখন আমাদের এই বোধোদয় যদি হয় যে না আমরা আর নিচে নামতে পারি না, অনেক নিচে নেমেছি, তাহলে হয়তো উন্নতি হতে পারে। তো সেখানে কঠোরতা দরকার, কোনো শৈথিল্য
এবং আপোষকামিতা থাকলে এগুলো করা যাবে না। স্যার, আপনি যুক্ত থাকবেন। আমরা একটু আসাদুজ্জামান আপনার কাছে যেতে চাই। একটা বিষয় আমরা দেখি যে এই কিছুদিন আগেই কিন্তু বলা হলো যে যারা গত নির্বাচনগুলোর সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে আগামী ভোটে নেওয়া হবে না, অর্থাৎ তারা যেমন প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে এইসব ব্যাপারে, সেটা আসলে কিসের ভিত্তিতে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে? আসলে ইটস এ বিগ চ্যালেঞ্জ। আপনারা জানেন যে এইবার প্রায় মোর দ্যান 10 লক্ষ লোক আমাদের লাগবে শুধু মাঠ পর্যায়ে ভোট গ্রহণের ক্ষমতা, 45,000 ভোট সেন্টার। মাঠ পর্যায়ে এই যারা আগে কাজ করেছে তাদের পুরোপুরি বাদ দেওয়া যাবে কিনা সে বিষয়ে একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, যারা মাঠ পর্যায়ে কাজ করেছিল সবাই যে খুব বাজে লোক এটা ভাবার কোনো কারণ নেই। অনেক কিছু ভিত্তি ডিপেন্ড করে তাদেরকে কাজটা করতে হয়েছে। পলিটিক্যাল প্রেশার ছিল, আর অন্য পার্টির প্রেশার ছিল, অনেক পয়সা দিয়েছে। এমন না যে গত ইলেকশনে যে 9.5 লক্ষ কাজ করেছে মাঠে সবাই খুব খারাপ লোক, তা কিন্তু না। অনেকে ভালো কাজ করতে গিয়ে অনেক নাজেহাল হয়েছে, অনেকে সমস্যার সম্মুখীন হয়েছে, এমন লোক কিন্তু আইডেন্টিফাই কিভাবে হচ্ছে আসলে? এটা একটা খুবই কমপ্লিকেটেড বিষয়। এটা আমাদের যারা মাঠে কাজ করছে, আমাদের যারা ফিল্ড অফিস আছে, প্লাস মাঠে ইন্টেলিজেন্সের লোক আছে, অ্যাডমিন লোক আছে, সবাই মিলে একটা প্যানেল করা হয় এখানে। প্রথমত আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখান থেকে আমরা পোলিং অফিসার নিয়োগ করি তাদেরকে তালিকা পাঠাতে বলি। তালিকা যখন দেখবো যে আগে যারা কাজ করেছে তাদের রেকর্ডটা কী আছে, এখানে একটা ইন্টেলিজেন্সের বিষয় থাকতে পারে যে তাদের পারফরমেন্সটা কী আছে। যদি তাদের বাদ দিয়ে আমাদের নতুন লোক পাওয়া যায়, হয়তোবা সেক্ষেত্রে তা নতুন পুরো প্যানেলটা দিয়ে কাজটা হতে পারে। এটা একটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এটা, কারণ এত লোক মাঠে পাওয়া যাবে কি না এর দেখা বিষয় আছে। তবে যারা অবশ্যই বিভিন্ন খারাপ কাজে জড়িত ছিলেন, দে আর আইডেন্টিফাইড ইন দ্য ফিল্ড লেভেল, তাদেরকে অবশ্যই বাদ দেওয়া হবে। কোনো লোক যারা গত ইলেকশনে কোনো 2 নম্বরই করেছে, খারাপ করছে, পলিটিক্যাল বায়াস ছিল, এদেরকে এই ইলেকশনে কোনোভাবেই দায়িত্ব দেওয়া হবে না। আচ্ছা, তাহলে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না বলছিলেন, কিন্তু সেটা আসলে তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে তো আসলে আইডেন্টিফাই করাটা আসলেই কঠিন। আমাদের আসলে মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে, আমাদের আপনারা জানেন যে ইলেকশন কমিশনের উপজেলা পর্যন্ত অফিস আছে, আর ইলেকশন একটা সবার কাজ, জাতীয় কাজ। এখানে কিন্তু শুধু ইলেকশন অফিস না, সেখানে মাঠ পর্যায়ে যত অফিস আছে আপনার বলেন, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেন, এসপি বলেন, সব ইন্টেলিজেন্স এজেন্সি আছে, সবাই মিলে এই কাজটা করে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন তালিকা তৈরি করব, সেই তালিকা নিয়ে সবাই বসার পরে যদি কারোর বিষয়ে কোনো কমপ্লেন থাকে, এবং এটা দেখে শুনে কিন্তু করা হবে, এটা যাতে করে ফিল্ড লেভেলে গিয়ে কেউ কোনো রকমের 2 নম্বরই বা কোনো দুর্নীতি না করতে পারে, সেটা এনশিওর করার জন্যই আমরা মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া আছে। এটা আই হোপ যে এটা তারা কাজটা ভালোভাবেই করবে। সেটা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা ভোটের ট্রেনে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট বা ITI সাবেক মহাপরিচালক SM আসাদুজ্জামান, এবং সরাসরি যুক্ত ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেনে। এই পর্যায়ে দেখে আসতে চাই নির্বাচন নিয়ে কি কথা আছে। এখানে যখন মব হয়েছে, সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে, সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে
31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এই পর্যায়ে যেতে চাই একেবারে প্রান্তিক পর্যায়ে ভোটারদের কাছে। ময়মনসিংহ সদরের কাচারিঘাট থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ, দেখতেই পাচ্ছি যে আপনি একটি চায়ের দোকানে বসে আছেন, হয়তো আশপাশে ভোটাররা আছেন। ভোটাররা আসলে আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, এবং ঝুঁকিপূর্ণ আসনও হয়তো আপনার সেখানে আছে ময়মনসিংহে, সেই আসনগুলোকে কিভাবে দেখছে আসলে ভোটাররা? ধন্যবাদ সাকিব। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য নানা ধরনের কাজকর্ম শুরু করেছে। ইতিমধ্যেই রুটম্যাপও ঘোষিত হয়েছে, এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রশিক্ষণ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, এবং সারা দেশেই নির্বাচন অফিসগুলো নির্বাচন সুষ্ঠু সম্পাদনের জন্য যে সমস্ত কাজকর্ম দরকার আগেভাগেই সেগুলো করে নিচ্ছেন। তো আমরা যদি একটু বলতে চাই যে আমাদের ময়মনসিংহ জেলায় 11টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে কিন্তু বেশ কিছু আসন রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে ভোটাররা মনে করেন। আজকে আমরা এই বিষয়েই কথা বলবো, এবং আমাদের সাথে ময়মনসিংহ সদর আসনের বেশ কয়েকজন ভোটার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছে যেতে চাই। আমি প্রথমে আমার বাম পাশে একজন ভোটারের কাছে যেতে চাই, এবং আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, 11টি আসনের মধ্যে কোন আসনটিকে, কোন আসনগুলোকে আপনাদের ঝুঁকিপূর্ণ মনে হয়, বা কি কারণে ঝুঁকিপূর্ণ মনে হয় যদি একটু বলেন। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ শান্তিপূর্ণ এলাকা হলেও আমরা কয়েকটি আসনে বরাবরের মতো নির্বাচন দেখেছি, যেমন গফরগাঁও, গৌরীপুর এবং ময়মনসিংহ চরাঞ্চল কিছু অঞ্চল যেগুলো ঝুঁকিপূর্ণ, সেখানে যাতায়াত ব্যবস্থা না শুধুমাত্র রাজনৈতিকভাবে, যেমন গফরগাঁও খুবই একটি সহিংসতাপূর্ণ এলাকা। গত আমলে এটি খুবই সংঘাতপূর্ণ এলাকা ছিল, বিরোধী মতের লোকজন ছিল না, সেটি সবসময় রাজনৈতিক কুন্দলে একটা সব আমলেই থাকে, এটি একটি বিষয়। ময়মনসিংহ চরাঞ্চল দুর্গম এলাকা আছে, যেখানে পৌঁছানো খুবই কঠিন, স্কুলগুলো সুরক্ষিত না, সীমানা প্রাচীর নাই। তারপরে আপনি আওয়ামী লীগ যেহেতু হয় যে সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এখানে নির্বাচন প্রতিহত একটা বিষয় আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বর্তমান যে অবস্থা, এটা খুবই জটিল হবে, কারণ সরকার চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বের অবস্থানে নিয়ে আসার জন্য। পুলিশ রেডিক্যাল উন্নতি করলেও আগের অবস্থানে ফিরে আসা নাই, তবে বর্তমান যে তাদের তৎপরতা দেখা যাচ্ছে, আমরা আশা করি নির্বাচনের পূর্বে সেনাবাহিনী মাঠে নামলে, সব আইন শৃঙ্খলা বাহিনী মাঠে যদি নামে, অনেক সংখ্যক পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে, কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে, এসআই নিয়োগ দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে। এবং সবচেয়ে সমস্যা যেটি হচ্ছে, গত 3টি নির্বাচনে ভোট ডাকাতির ফলে, ভোট জাতিয়ার ফলে সুষ্ঠু অবাধ নির্বাচনের যে আইডিয়াটাই বাংলাদেশে বিলোপ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটি খুবই কষ্টের জায়গা, খুবই কঠিন জায়গা নতুন করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা, কারণ আমরা ভুলতেই বসেছি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের আইডিয়াটা কেমন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে। আমি আমার ডান পাশে একজন ভোটারের কাছে যেতে চাই। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঝুঁকিপূর্ণ আসন বা নির্বাচনের ঝুঁকি নিয়ে কথা বলছিলেন, তো এই ঝুঁকি নিরসনে আসলে কি করা উচিত? সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে এই ঝুঁকি নিরসনে? আসলে ঝুঁকিপূর্ণ বলতে আসলে বর্তমান সারা দেশের মধ্যে ময়মনসিংহ কিন্তু একটা গ্রুপ যেমন নির্বাচন চাচ্ছে আর একটা গ্রুপ চাচ্ছে না। আমাদেরকে এই ঝুঁকি নিরসন করতে প্রথম হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের সদিচ্ছা প্রয়োজন, যে আমরা আসলে সুষ্ঠু একটা নির্বাচন চাই। এটা যদি ভোটাররা যখন চাবে তখন আইন শৃঙ্খলা আমাদের সহযোগিতা করতে পারবে। যদি ভোটাররা কখনোই না চায়, বা ভোটাররা যদি কোনোভাবেই যদি এটা স্বতঃস্ফূর্তভাবে যদি এই কাজগুলো না করে, যে আমরা নির্বিঘ্নে বা সুন্দরভাবে ভোট দিতে চাই, এটা না চাই, তাহলে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি বা যে অবস্থানে আছে, এটা কখনোই বা কোনোভাবেই জুলাই নির্বাচন খুব সুষ্ঠুভাবে হওয়া কোনোভাবেই সম্ভব মনে হয় না। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলতে চাই, আমার ডান পাশে আরেকজন আছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা ময়মনসিংহ অঞ্চলের ঝুঁকিপূর্ণ আসনগুলোর কথা শুনছিলাম এবং ঝুঁকি নিরসনের কিছু কথা শুনছিলাম। তো নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করার জন্য, সুষ্ঠুভাবে করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই তারা পালন করেন। তো আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে, ঝুঁকিপূর্ণ আসনগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তারা কি পদক্ষেপ নিতে পারে? দেখুন, প্রথমে আমাদের কথা হচ্ছে যে একটি রাষ্ট্রের সবচেয়ে উচ্চতর কাঠামো হলো সরকার। সরকার চাইলে সব কিছুই সুন্দর এবং সাবলীলভাবে হতে বাধ্য। এখন সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে, যেটার ঘোষণা আমরা ইতিমধ্যে পেয়েছি, সেটা যদি আমাদের বর্তমান সরকার যদি চায় যে সুষ্ঠু সুন্দরভাবে হবে, তাহলে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমার পাশে আরেকজন আছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনের পরিবেশটা কেমন হওয়া উচিত, বা ঝুঁকি মুক্ত নির্বাচন করার জন্য আসলে কি করা উচিত?
আসলে আমরা শুনছিলাম না নির্বাচনের জন্য যে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকার কথা, এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কিন্তু বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ। যেমন আমরা যেটা জানি যে প্রত্যন্ত এলাকা, সেই প্রত্যন্ত এলাকায় যেখানে আসলে ঠিকভাবে যাওয়ার যে সুযোগটা সেটা তৈরি না হওয়া, কিংবা সহিংসপূর্ণ জায়গা, কিংবা যেখানে রাজনৈতিক বিভিন্ন কোন্দল, এই জায়গাগুলো কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ। তো এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যদি আমরা সঠিক জায়গাটা যদি চাই বা সঠিক নির্বাচনটা চাই, সেখানে আসলে কয়েকটা বিষয় একটু দেখতে হবে। যে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ময়মনসিংহ সদর আসনের 4 জন ভোটারের সাথে। তারা যে বিষয়টি বলছেন যে ঝুঁকিপূর্ণ আসন বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেগুলো চিহ্নিত করে আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনা বা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলেই সম্ভব একটি সুষ্ঠু, অবাধ এবং সহিংসতা ছাড়া একটি নির্বাচন সম্ভব। তো এই ছিল আমার কাছে ভোটের ট্রেনের সর্বশেষ। হারুনুর রশিদ, আমরা দেখছিলাম যে ভোটারদের যে আশা প্রত্যাশা সেগুলো কিন্তু তাদের কণ্ঠে ফুটে উঠেছিল। অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলছিলাম যে ভোটের যে আইন শৃঙ্খলা সেটা নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি যারা যুক্ত ছিলেন কিংবা ভোটার যারা যুক্ত হলেন সবাই কিন্তু একই ভাবেই কথা বলছেন যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের আসলে একটি শক্ত অবস্থান থাকা উচিত, এবং বিগত যে 3টি নির্বাচন নিয়ে আসলে প্রশ্ন আছে সেই ধরনের একটি নির্বাচন কিন্তু আসলে তারা চান না। ফলে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু কিন্তু দেখতে চান ভোটাররা। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করতে চাই। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।